দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী ভাই। থ্যাংক ইউ। একুশের দর্শককেও, একুশে বিজনেসকেও। জি মোহাম্মদ আলী ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি জানেন যে প্রাক বাজেট আলোচনায় ডিএসসি থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল এনবিআর কে, যে আসলে আমাদের যে ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে 50 লাখ টাকার উপরে, যেটি বর্তমানে 15%, সেটি যেন মওকুফ করা হয়। আসলে পুঁজিবাজার রিলেটেড প্রস্তাবনা আসতেই পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিরূপ প্রতিক্রিয়া দেখেছি এনবিআর থেকে। তাহলে এটি কি প্রমাণ করে পুঁজিবাজারের প্রতি আসলে সবাইকে আন্তরিক? ধন্যবাদ আপনাকে। আসলে এনবিআর এর যে পারসেপশন, এখানে যে বোঝার যে বিষয় মুখরতাটা, সেখানে আমরা সবসময় দেখেছি যে তারা জিনিসটা বোঝার চেষ্টা করছে না। কারণ তাদের কাছে হচ্ছে ফার্স্ট হিস্ট্রি, যে আগে তো এটা ক্যাপিটাল গেইন এক্সাম্পশন ছিল, তখন তো এটা বাজারটা ওইভাবে ফ্লোরিশ হয়নি। বাজার ফ্লোরিশ না হওয়ার জন্য যে কারণগুলা, সেগুলা ডিভিডেন্ড একটা কারণ, ট্যাক্স এক্সাম্পশন একটা কারণ, অন্য অন্য কারণগুলো আছে। সেই পলিসিগত জিনিসগুলো এনবিআর চিন্তা না করে যে একমাত্র ডিভিডেন্ড ইনসেনটিভ ধরে ক্যাপিটাল গেইন বা ডিভিডেন্ড ইনসেনটিভ ধরে যে আগাবে বা ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর, সেটা এনবিআর হয়তো ধারণা করেছে। সেই ধারণা যথাযথ না, সঠিক না। আমরা যেটা দৃঢ়ভাবে মনে করি যে এটা একটা প্র্যাগম্যাটিক পলিসির দরকার আছে। সেই ক্ষেত্রে এনবিআর যেটা বলতেছে ক্যাপিটাল গেইন আগে এনবিআর এখনকার মতো যে রিজন টাইপ, যে ধরনের নেটে নিয়ে আসছে, আগে কিন্তু আসে নাই। আগে ক্যাপিটাল গেইন মানুষ ট্যাক্স দেওয়ার জন্য একটু উদ্গ্রীব ছিল না। এখন ট্যাক্স কি দিচ্ছে কি দিচ্ছে না সেটা অ্যাসেস করে। সুতরাং এই ক্ষেত্রে এখন যদি ক্যাপিটাল গেইন এক্সাম্পশনটা থাকে, তাহলে কিন্তু মানুষ পুঁজিবাজার মুখী হবে। আগে তো মানুষ ঠিক মতো রিটার্নে দেয় না। ক্যাপিটাল গেইনে এক্সাম্পশন পাক না পাক এটা তার বিবেচনা আনার দরকার নেই। জি এখন আলী মানুষ ভাই, যদি একটু রিটার্ন ইন্টারাপ্ট দিচ্ছে। করতে চাই। আপনি জানেন যে প্রস্তাবনা দেয়া হয়েছিল, সে প্রস্তাবনাতে বিরূপ প্রতিক্রিয়া, সেক্ষেত্রে এটা আসলে অ্যাপ্রুভাল হবে এই আশা কিন্তু খুবই ক্ষীণ। এর সাথে আমি আরো অ্যাড করতে চাই, আজকে দুইটি বিষয় আরো বেশি এসছে। সেটি হচ্ছে কর সুবিধা দেওয়ার পরেও দেশের অর্থনীতিতে পুঁজিবাজার কোনো ভূমিকা রাখতে পারেনি, এরকমই একটি কমেন্ট করা হয়েছে। এবং এই কমেন্টগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত? না, যে আলোচনা আমি ওই আলোচনার মধ্যে নিয়ে আসছি, আর যে কোনো একটা প্রপোজাল দিলে কেউ যদি এটাতে হাস হয়ে যায়, এটা একদম বাদ হয়ে গেছে সেটাও না। অন্য একটা প্রপোজাল একক ব্যক্তির উপর ডিপেন্ড করে না। এটাও তো ওনার ব্যক্তিগত পারসেপশন। আর ক্যাপিটাল মার্কেটের যে ইম্প্যাক্ট, ক্যাপিটাল মার্কেটটা বোঝা এবং এটা অর্থনীতিতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যে অ্যালাইনমেন্ট আছে, এবং আজকের ক্যাপিটাল মার্কেট যদিও আজকে দুর্বল, 10 বছর পরে এমন হতে পারে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ছাড়া অর্থনীতি চলবে না। সে ধরেন আরো 5, 7টা, 10টা ব্যাংক কোলাপস করলো, তাহলে যারা ইন্ডাস্ট্রি করতে চায় তারা কিভাবে ক্যাপিটাল ফর্ম করবে? তখন ক্যাপিটাল মার্কেট ছাড়া তো কোনো উপায় থাকবে না। জি জি ব্যাংকগুলো যদি আজকে মনে করে যে আমি প্রজেক্ট লোন দিব না, তুমি যদি 40%, 50% ক্যাপিটাল মার্কেটে না আসো, বা আমি প্রজেক্ট লোন দিতে পারতেছি না, আমি ক্লাসিফাইড, তখন তখন তো অটোমেটিক্যালি ক্যাপিটাল মার্কেটে আসতে হবে। জি কিন্তু ক্যাপিটাল মার্কেটকে এখানে একটু নীতিগত চেঞ্জিং আনতে হবে। দ্রুত আইপিও ডিসবার্সমেন্ট, দ্রুত মানুষকে টাকা পাওয়ার নিশ্চয়তা এবং গভর্নেন্স এর মধ্যে নিয়ে আসতে হবে। এগুলো যদি নিয়ে আসতো, তাহলে আজকে এনবিআর থেকে যেসব আলোচনা হচ্ছে সেই সব আলোচনা হতো না। এখানে জি দেখেন এনবিআর এর বোঝার কিছু ভুল আছে। এনবিআর কে যিনি প্রশ্ন করছে, উনি যদি আরেকটা প্রশ্ন করতো, জি বাংলাদেশে যত প্রাইভেট কোম্পানি আছে তারা কি পরিমাণ ডিভিডেন্ড ট্যাক্স দেয়, তারা কি পরিমাণ কত কিন্তু ডিভিডেন্ড আলী ভাই, এক্ষেত্রে এনবিআর এর আরেকটি স্টেটমেন্ট আজকে আছে যে পুঁজিবাজার থেকে রাজস্ব হারাচ্ছে সরকার। তাহলে আপনি যে স্টেটমেন্টটা বলছেন এর সাথে কনফ্লিক্টিং হয়ে গেল না? পুঁজিবাজার থেকে কি আসলে রাজস্ব হারাচ্ছে সরকার? না না না, সেটা তো এনবিআর কে বুঝতে হবে। এনবিআর যদি একটা ক্যালকুলেশন করে যে লিস্টেড কোম্পানি গুলো যে পরিমাণ ডিভিডেন্ড দেয়, এই ডিভিডেন্ড দেওয়ার জন্য তারা একবার একটা ট্যাক্স দেয়, আবার ব্যক্তির হাতে গেলে আবার ট্যাক্স পায়, জি, ডুয়াল যে ট্যাক্স দেয়। এবং উইথ হোল্ডিং পায়। বাংলাদেশে কয়টা প্রাইভেট কোম্পানি ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করে? সুতরাং যেগুলা প্রাইভেট কোম্পানি লিস্টেড না, জি সেগুলোর থেকে তো ডিভিডেন্ড উপর 1 টাকাও ট্যাক্স পায় না। এনবিআর তো ওই ট্যাক্সটা কনসিডারেশন আনতে হবে। জি এখন এনবিআর যদি একমুখী আনে, খালি ডিএসসি থেকে কি ট্যাক্স পাচ্ছে, ক্যাপিটাল গেইন থেকে কি পাচ্ছে সেটা না, এনবিআর থেকে, এখানে দেখেন এনবিআর যদি চিন্তা করে কয়েকটা জায়গা থেকে আমরা রেভিনিউতে পার্টিসিপেট করি। একটা হচ্ছে ডিভিডেন্ডের উপর যে ট্যাক্স, জি সেটা পায় এনবিআর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং এ পায়, প্রতি ট্রেডিং এ 5 পয়সা করে পায়। জি তারপরে ক্যাপিটাল গেইনের উপর শেয়ার জি ট্রান্সফার করলে পায়, ব্রোকার হাউসে ট্রান্সফার করলে পায়। ইন এডিশন টু দ্যাট,
এখানে কোম্পানিগুলো যে ক্যাপিটাল মার্কেটে থাকে তাদের একটা প্রপার গভর্নেন্স থাকে। এই গভর্নেন্সের জন্য প্রচুর পরিমাণে ফান্ডিং দেখাতে হয় শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দেওয়ার জন্য, সেখানে তারা ট্যাক্স দেয়। আমরা একবার স্টাডি করে দিয়েছিলাম, দ্যাট ওয়াজ আওয়ামী টাইম, যে জি বাংলাদেশের টপ 4 সিমেন্ট কোম্পানি যে ট্যাক্স দেয় তার থেকে লিস্টেড কোম্পানি, দুটো লিস্টেড কোম্পানি তার থেকে বেশি দেয়। আর বরং যারা সিমেন্ট কোম্পানি গুলা নন লিস্টেড তারা ট্যাক্স সরকার থেকে নিয়ে আসে যেটা ইম্পোর্ট স্টেজে কাটে। আর যারা লিস্টেড তারা আর্নিং দেখায়, এডিশনাল ট্যাক্স দেয়, এবং যে ডিভিডেন্ডটা ডিসবার্স করে সেটার উপর আবার ডিভিডেন্ড জি ট্যাক্স হয়। সুতরাং এখানে পারসেপশন এবং বুঝার কিছুটা জি মোহাম্মদ আলী ভাই, ইয়ে আছে। আরেকটি বিষয় যদি আমি আপনার কাছে জানতে চাই, অনেকে বলে থাকে যে আপনি জানেন যে পুঁজিবাজারে তালিকাভুক্তি এবং অতালিকাভুক্তি কোম্পানির ক্ষেত্রে এখন ট্যাক্স পার্থক্য মাত্র 5%। কিন্তু বাস্তবিক পক্ষে অনেক বিশ্লেষক বলে থাকে যে আসলে যে কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, যেটি আপনি বলছেন যে স্বচ্ছতা জবাবদিহিতা না থাকার কারণে বাস্তবিক পক্ষে ওই কোম্পানিগুলো অনেক কম ট্যাক্স দিয়ে থাকে। সেই হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলওয়েজ বেশি ট্যাক্স দিয়ে থাকে। তারপরেও কেন পুঁজিবাজারে আসলে আসে না এবং পুঁজিবাজারকে কেন অবহেলিত করা হয়, এরকম কমেন্ট কিন্তু বিনিয়োগকারীদের জন্য আসলে একটু হতাশাজনক। কারণ এখন জানেন যে মার্কেট খুবই স্টেবল অবস্থানে এখনো আসেনি। সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন যে তালিকাভুক্তি অতালিকাভুক্তি পার্থক্যটা কিভাবে দেখবেন? আসলে ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস, এটা হচ্ছে 15% থাকে। কেন থাকে? যে যে ডিভিডেন্ডটা দেয় লিস্টেড কোম্পানিগুলো সেটার উপর তো আবার ট্যাক্স হয়, ঠিক জি আছে? তো ধরেন আমি যে ডিভিডেন্ডটা পাই, আমার ট্যাক্স বাকেট হচ্ছে 25%। আমার লাস্ট যে ইনকাম, আমার ডিভিডেন্ডের উপর ট্যাক্স হয় 25%। আর একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তো ডিভিডেন্ড ডিসক্লোজ করে না, সুতরাং সে তো হয় না। একবার কোম্পানি দিল ধরেন 25%, এই ডিভিডেন্ড যখন আবার আমার হাতে আসলো, আমি আবার দিলাম 25%, দ্যাট ইজ এফেক্ট অফ দ্য ইনকামের উপর কিন্তু 50% ট্যাক্স হলো। সুতরাং পুঁজিবাজারে যত আসবে, যত ডিভিডেন্ড দিবে, এবং এই যে এই কোম্পানির সারা বছর ধরে শেয়ার স্টক এক্সচেঞ্জের ট্রানজেকশন হয়েছে, সেখান থেকে প্রতিটা ভ্যালুর উপরে 0.05% করে সে উইথহোল্ডিং ট্যাক্স পেয়েছে। জি এই আবার এই শেয়ার যখন আমার থেকে আরেক জায়গায় যাবে, স্পন্সর শেয়ার, সেখানে আবার যে আমি জি ক্যাপিটাল গেইন করবো সেটার উপর 15% ট্যাক্স জি করছে। জি সুতরাং টোটাল বিষয়টা হচ্ছে এখানে একটা সমৃদ্ধশালী পুঁজিবাজার করতে হবে। সেটার জন্য এনবিআর এর দায় আছে, বাংলাদেশ ব্যাংকের দায় আছে, আমাদের রেগুলেটর সবার দায় আছে, এবং আমাদের যারা বৃত্তি বা যারা আমরা ইজি ক্যাপিটাল মার্কেটে আসতে যাচ্ছি না তাদেরও দায় আছে। তো এখানে এনবিআর আমি যে একটা উদাহরণ দিলাম, যেখানে 25% ট্যাক্স দেয় একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি, আর একটা লিস্টেড কোম্পানি টোটাল ট্যাক্স দেয় অ্যারাউন্ড 50%। এটা জি তো তার যে ডিসবার্সেবল ইনকামটা আবার ট্যাক্স হচ্ছে, ট্যাক্স টু ট্যাক্স। তো জি এটা বোঝার দরকার আছে, এবং এটা না বুঝলে যে কোনো মন্তব্য করা ইজিয়া। জি বুঝতে আসলে পেরেছি। এই মন্তব্যের আগে অবশ্যই স্টাডি করা দরকার। এবং আপনি যে বিষয়টি বললেন 25 এবং 50, এর মধ্যে পার্থক্য 25%, অর্থাৎ পুঁজিবাজার থেকেই বেশি রাজস্ব আহরণ করছে সরকার। আশা করি যে এই মন্তব্যটি অবশ্যই ক্ল্যারিফিকেশন আসবে, হয়তোবা দেখা যাবে যে আগামীতে পুঁজিবাজারের প্রতি আরও বেশি আন্তরিক হবে সরকারি যত সংস্থা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একুশে টেলিভিশনকেও ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ। থ্যাংক ইউ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।